নেত্রকোনায় ধীর গতিতে কমছে বন্যার পানি, তবে ময়মনসিংহের পরিস্থিতি অবনতি হয়েছে। দুর্ভোগ পোহাচ্ছেন পানিবন্দী প্রায় 2 লাখ মানুষ। ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া ও ফুলপুর উপজেলার সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। দুর্গতদের মাঝে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির চরম সংকট দেখা দিয়েছে। এদিকে সোমবার থেকে সীমান্তবর্তী 5টি ইউনিয়নে পানি নামতে শুরু করলেও এই পানি নেমে ভাটির দিকে নতুন করে প্লাবিত হয়েছে আরও অন্তত 50টির মতো গ্রাম। উপজেলার প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়গুলোকে আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। আশ্রয় কেন্দ্রগুলোতে এখন নারী ও শিশুসহ 2000 মানুষ আশ্রয় নিয়েছে। 3 উপজেলায় 63 মেট্রিক টন চাল ও নগদ 7 লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে। স্বাগত দীপ্ত সংবাদের সাথে আছি আমি তানভীর খন্দকার। রাজধানীতে চলাচলকারী অর্ধেক বাসই মেয়াদ উত্তীর্ণ, যা পরিবেশ দূষণ ও দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে বলে জানিয়েছেন গণপরিবহন বিশেষজ্ঞরা। তবে বিআরটিএ বলছে, মেয়াদ উত্তীর্ণ যানবাহনের লাইসেন্স, নবায়ন ও রুট পারমিট দেয়া হয় না। তাই এই ধরনের গাড়ি চলাচল বন্ধে আরও কঠোর হচ্ছে সংস্থাটি। রাজধানীর একটি রুটে মেট্রো রেল চললেও বাকি সব রুটে যাতায়াতের প্রধান ভরসা বাস। ঢাকার শতকরা 35% মানুষ পাবলিক বাসে যাতায়াত করে থাকেন, কিন্তু এসব বাসের অর্ধেকের বয়স 20 বছরের বেশি। রবিবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় রাজধানী থেকে 20 বছরের বেশি পুরনো বাস, মিনি বাস এবং 25 বছরের বেশি পুরনো ট্রাক কাভার্ড ভ্যান প্রত্যাহারের জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে। বিশ্লেষকদের মতে, রাজধানীতে যানজটের একটি কারণ মেয়াদ উত্তীর্ণ গণপরিবহন। একই সাথে দূষণ ও দুর্ঘটনার জন্য দায়ী এসব যান। ঢাকা শহরে প্রায় 3 থেকে 4000 বাস কিন্তু এখন চলছে, কিন্তু বড় প্রশ্নটা হচ্ছে যে বাসগুলি চলছে তার একটা বড় অংশ, আমি মনে করি প্রায় 50% তাদের কিন্তু অর্থনৈতিক আয়ুষ্কাল যেটা বলা হয় বা ইকোনমিক লাইফ, সেটা কিন্তু শেষ হয়ে গেছে। বিআরটি এবং পুলিশের তাদের বড় রোল আছে। আয়ুষ্কাল শেষ হয়ে যাওয়ার পর এই গাড়িগুলি যদি সড়কে রাখা হয়, এটা যানজটের বড় একটা কারণ হয়ে দাঁড়াবে, দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াবে এবং পরিবেশ দূষণেরও কিন্তু একটা বড় কারণ হয়ে দাঁড়াবে। ফিটনেস ও লাইসেন্সবিহীন যানবাহন ধরতে রাজধানীতে 4টি মোবাইল কোর্ট পরিচালনা করছে বিআরটিএ। 20 বছরের পুরাতন বাস, মিনি বাসের আমরা রুট পারমিট নবায়ন করি না। একইভাবে 25 বছরের পুরাতন মালবাহী গাড়ির ঢাকা শহরে চলাচলের জন্য আমরা কোনো রুট পারমিট নবায়ন করি না। যদি কোনো গাড়ির দেখা যায় রুট পারমিট নাই, ফিটনেস সার্টিফিকেট না, তার বিরুদ্ধে আইনগত যে ব্যবস্থা আছে, সড়ক পরিবহন আইনের বিভিন্ন ধারা অনুযায়ী যে শাস্তিযোগ্য অপরাধ, তার আওতায় আনা হচ্ছে। বিশ্লেষকদের মতে, পাবলিক বাস নির্ভর রাজধানীতে ফিটনেস ও মেয়াদ উত্তীর্ণ গাড়ি প্রত্যাহারের সাথে সাথে বিকল্প গণপরিবহনের ব্যবস্থা করতে হবে। তা না হলে ভোগান্তি বাড়বে নগরবাসীর। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। সংবিধান সংস্কার কমিশন গঠন করেছে সরকার। সোমবার এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিশনের প্রধান হিসেবে আছেন অধ্যাপক আলী রিয়াজ। 9 সদস্যের এই কমিশন 90 দিনের মধ্যে সংবিধান সংস্কারের সুপারিশের বিষয়ে প্রতিবেদন তৈরি করে সরকারের কাছে হস্তান্তর করবে। এর মধ্য দিয়ে প্রধান উপদেষ্টা ঘোষিত 6টি কমিশন গঠন করে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। কমিশনের অন্যান্য সদস্যরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক অধ্যাপক সুমাইয়া খায়ের এবং অধ্যাপক মোহাম্মদ একরামুল হক, সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর শরীফ ভূঁইয়া, ব্যারিস্টার ইমরান সিদ্দিকী, ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজী, লেখক ফিরোজ আহমেদ, লেখক ও মানবাধিকার কর্মী মোহাম্মদ মুস্তাইন বিল্লাহ এবং শিক্ষার্থী প্রতিনিধি মাহফুজ আলম। নেত্রকোনায় ধীর গতিতে কমছে বন্যার পানি, তবে ময়মনসিংহের পরিস্থিতি অবনতি হয়েছে। দুর্ভোগ পোহাচ্ছেন পানিবন্দী প্রায় 2 লাখ মানুষ। ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া ও ফুলপুর উপজেলার সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। দুর্গতদের মাঝে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির চরম সংকট দেখা দিয়েছে। এদিকে সোমবার থেকে সীমান্তবর্তী 5টি ইউনিয়নে পানি নামতে শুরু করলেও এই পানি নেমে ভাটির দিকে নতুন করে প্লাবিত হয়েছে আরও অন্তত 50টির মতো গ্রাম। উপজেলার প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়গুলোকে আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। আশ্রয় কেন্দ্রগুলোতে এখন নারী ও শিশুসহ 2000 মানুষ আশ্রয় নিয়েছে। 3 উপজেলায় 63 মেট্রিক টন চাল ও নগদ 7 লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে। পঞ্চগড়ের বোদা উপজেলায় সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে 5 জনকে আটক করেছে বিজিবি। সোমবার রাত
রাতে উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা ক্যাম্পের বিজিবি সদস্যরা তাদের আটক করে। এ সময় আটককৃতদের কাছ থেকে নগদ 24,410 টাকা, ভারতীয় 90 রুপি, 5টি স্মার্টফোন ও 4টি চার্জার জব্দ করা হয়। এই ঘটনায় জড়িত মনোয়ার হোসেন নামে একজন পালিয়ে গেছেন বলে জানিয়েছে বিজিবি। আটককৃতদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। গুড় দিয়ে মুড়ির মোয়া তৈরি করে সংসারে সচ্ছলতা ফিরিয়েছেন কুড়িগ্রামের সাইফুল ইসলাম। তার কারখানায় কর্মসংস্থান হয়েছে আরও 20 থেকে 25 নারী পুরুষের। কারখানা মালিক সাইফুল ইসলাম গুড়ে মেশানো মুড়ির দলা করে ছড়িয়ে দিচ্ছেন মাটিতে বেছানো প্লাস্টিকের ওপর, আর কর্মীরা তেল মাখানো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে করছেন গোলাকৃতির মোয়া। কুড়িগ্রামের উলিপুর উপজেলার থেতলারি ইউনিয়নের প্রত্যন্ত এলাকা গোড়াইপিয়ার গ্রামে এভাবেই তৈরি করা হচ্ছে মোয়া। সংসারের অভাব মেটাতে 3 বছর আগে নিজ বাড়িতে মোয়া বানানো শুরু করেন সাইফুল ইসলাম। খাঁটি গুড় ও ভালো মানের মুড়ি সংগ্রহ করে তৈরি করা মোয়া সুস্বাদু হওয়ায় তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। তো টাকা লাগে, এখানে টাকা আমার কম, ভবিষ্যতের জন্য যদি টাকা পয়সা বেশি থাকতো আমি অন্য আরো বাড়াইতাম, লোকগুলো আরো মালের চাহিদার বাড়াইতাম। 10 বছর বাইসাইকেল ও রিকশা মেরামতের কাজ করেছেন সাইফুল, কিন্তু 4 বছর আগে শারীরিক অসুস্থতার কারণে বন্ধ হয়ে যায় সে পেশা। এ সময় এনজিও থেকে নেয়া স্বল্প পুঁজি দিয়ে শুরু করা হয় মোয়া তৈরির ব্যবসা। বর্তমানে তার কারখানায় কাজ করছে 20 থেকে 25 জন কর্মী। 2-3 ঘন্টা আমি মোটামুটি 2 থেকে 300 প্যাকেটিং করে থাকি। টাকা দিয়ে সংসারে কিছু আয় উন্নত করতে পারি, ছেলেমেয়েদেরকে ভালোভাবে লেখাপড়া করাতে পারি। আশা করি আল্লাহর কাছে যেন এই মলার ফ্যাক্টরিটা আরো উন্নত হয়। সাইফুল ইসলামের কারখানায় প্রতিদিন তৈরি হচ্ছে 8 থেকে 10 হাজার মোয়া। এসব মোয়া কুড়িগ্রামের উলিপুর, রাজারহাট ও চিলমারী উপজেলায় ব্যাপক চাহিদা রয়েছে। দীপ্ত, বার্তা কক্ষ। এবার জানাবো আন্তর্জাতিক প্রসঙ্গ। উত্তর ইসরায়েলের বিভিন্ন সামরিক বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে বেশ কয়েকটি রকেট ছুঁড়েছে হিজবুল্লাহ। উত্তর ইসরায়েলের নাহারিয়া, হাইফা, একফ্রে এবং ক্রায়োট শহরকে লক্ষ্য করে ছোড়া হয়েছে এসব রকেট। অবশ্য লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই অধিকাংশ রকেট ধ্বংস করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এদিকে ইসরায়েলের মধ্যাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতিরা। সোমবার ইরান সমর্থিত গোষ্ঠীটি জানায় মধ্যাঞ্চলের জাফা শহরে 2টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। ইসরায়েলি বাহিনী বলছে ইসরায়েলের মধ্যাঞ্চলের আকাশে একটি সারফেস টু সারফেস ক্ষেপণাস্ত্র শনাক্তের পর তা প্রতিহত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার দিকে এগিয়ে যাচ্ছে হ্যারিকেন মিল্টন। স্থানীয় সময় বুধবার রাতে এটি ক্যাটাগরি 5 মাত্রার হ্যারিকেনের রূপ নেয়। আবহাওয়া বিষয়ক সংস্থা জানিয়েছে শক্তিশালী এই সামুদ্রিক ঝড়টি পশ্চিমাঞ্চলীয় গালফ উপকূলে আঘাত হানবে। হ্যারিকেনের প্রভাবে ওই অঞ্চলে বন্যা এবং 8 থেকে 12 ফুট পর্যন্ত জলোচ্ছ্বাসের সৃষ্টি হতে পারে। সতর্কতার জন্য হাজার হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এর আগে গত সপ্তাহে হ্যারিকেন হেলেনের প্রভাবে যুক্তরাষ্ট্রে অন্তত 226 জন মারা যায়। বাস্তুচ্যুত হয় হাজার হাজার মানুষ। নারী টি-20 বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে 10 অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচ শুরু হবে রাত 8টায়। প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে হারানোর পর নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে যায় বাংলাদেশ নারী দল। ফলে বি গ্রুপ থেকে সেমিফাইনালে যাওয়ার পথ অনেকটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। গ্রুপের বাকি 2 ম্যাচে বড় ব্যবধানে জিততে হবে নিগার সুলতানা জ্যোতিদের। ওয়েস্ট ইন্ডিজের পর বাংলাদেশ দলের শেষ ম্যাচ সাউথ আফ্রিকার বিপক্ষে 12 অক্টোবর। দীর্ঘ 22 বছরের পেশাদার ক্যারিয়ারে রীতি টানলেন বার্সেলোনা ও স্পেনের সাবেক মিডফিল্ডার অ্যান্দ্রেস ইনিয়েস্তা। 40 বছর বয়সী ইনিয়েস্তা সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তায় এই ঘোষণা দেন। 2002 সালে বার্সেলোনার সাথে তার যাত্রা শুরু। সময়ের সঙ্গে বিশ্বের সেরা মিডফিল্ডারদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি। বার্সেলোনার হয়ে ইনিয়েস্তা খেলেন 774 ম্যাচ, 4টি চ্যাম্পিয়ন্স লিগ, 9টি লা লিগা, 6টি কোপা দেল রে সহ 32টি শিরোপা জেতেন তিনি। 2018 সালে যোগ দেন জাপানিজ ক্লাব ভিসেল কোবেতে। 2023 সালে জেতেন জে1 লিগ শিরোপা। এরপর এমিরেটসে তিনি খেললেন 1 মৌসুম।
এবার জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। দৈনিক আজকের পত্রিকা শিরোনাম করেছে পুলিশের এসআই নিয়োগে রাজনৈতিক কৌশলের কথা বলছে। শিরোনাম করে এই সংবাদটি তারা প্রকাশ করেছে, বলছে নিয়োগে যত অনিয়ম, বিধি অনুযায়ী 2 বছরের প্রশিক্ষণের নিয়ম আছে। 2012 সাল থেকে প্রশিক্ষণ 1 বছর করা হয়। ভাইভার আগেই গোপন পুলিশ ভেরিফিকেশন। 12 বছরে নিয়োগ হয়েছে প্রায় 10,000। নিয়োগে প্রাধান্য পেত প্রার্থীর রাজনৈতিক মতাদর্শ। গোপালগঞ্জের কোটা ছিল 0.81%, নিয়োগ হয় 3.88%। তালিকা চূড়ান্ত করতেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের সিন্ডিকেট। এই খবরটি কিন্তু তারা গুরুত্ব দিয়ে ছেপেছে এবং বলছে, আজকের পত্রিকা আরেকটি সংবাদ করেছে, হত্যার ভয় দেখিয়ে জমি লিখে নেন মেয়র রেজাউল। চট্টগ্রামের সাবেক এই মেয়রের দুর্নীতির কথা তুলে ধরে এই আজকের পত্রিকা আজকে শিরোনাম করেছে। দৈনিক সমকাল বলছে, রাজধানীর সড়ক বেহাল, চলাচলে নাজেহাল, খানাখন্দে চলার দায়, সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা, ঠিকাদার পাওয়া না গেলে হবে রিটেন্ডার। প্রধান নির্বাহী ডিএনসিসির এই মন্তব্যকে তারা কোট করে বলছে, পরিদর্শন করে কাজ শুরুর নির্দেশনা দেওয়া হয়েছে। একই সাথে স্বপ্ন দেখানো কল্পলোকে যেন কেনা দুর্ভোগ। চট্টগ্রামের একটি সংবাদকে তারা দৈনিক সমকাল শিরোনাম করেছে। দৈনিক প্রথম আলো শিরোনাম করেছে, সংস্কারের জন্য সবাই ঐক্যবদ্ধ হন, এই সুযোগ আর আসবে না। বিশেষ সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎকারে বক্তব্য তুলে ধরে এই সংবাদটি করেছে দৈনিক প্রথম আলো। দৈনিক যুগান্তর বলছে যে প্রত্যাশা পূরণে আশাবাদী রাজনৈতিক নেতাদের অভিমত। আপনারা দেখছেন এখানে 5 জন রাজনৈতিক নেতার বক্তব্য নিয়ে এই প্রতিবেদনটি করা হয়েছে এবং শীর্ষ 50 প্রভাবশালীর মুসলিমের তালিকায় ডক্টর মোহাম্মদ ইউনূস, এই সংবাদটিকেও তারা গুরুত্ব দিয়ে ছেপেছে। একই সাথে সাবেক মুখ্য সচিব ও এনবিআরের চেয়ারম্যান নজিবুরের বহুমুখী জালিয়াতি এবং ক্ষমতার অপব্যবহার, এই সংবাদটিকে তারা করেছে এবং 3 দিনের যে রিমান্ডে নেওয়া হয়েছে তাকে গ্রেপ্তারের পর, এই বিষয়টি কিন্তু দৈনিক যুগান্তর তাদের শিরোনাম করেছে। দৈনিক ইত্তেফাক তারা বলছে যে মনোযোগ বেশি সংস্কারে, দ্রব্যমূল্য ও আইন শৃঙ্খলা নিয়ে এখনও অস্বস্তি। ডক্টর ইউনূস সরকারের 2 মাস উপলক্ষে তারা এই বিশেষ প্রতিবেদনটি করেছে। বলছে নির্বাচনী রোডম্যাপ ও সংস্কার প্রশ্নে মত পার্থক্য রয়েছে। মব জাস্টিসের ঘটনায় বিব্রত, দাবি আদায়ের আন্দোলনের কাজে বিঘ্ন। প্রধান উপদেষ্টার সফল যুক্তরাষ্ট্র সফর ছিল 2 মাসের ঐতিহাসিক অর্জন। সারা দেশে প্রকল্প সংশ্লিষ্ট গাড়ির হিসাব নেওয়া হবে। একনেকে 24,000 কোটি টাকার 11 প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এই বিষয়টি নিয়ে কিন্তু দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে। দৈনিক কালের কণ্ঠ বলছে, ব্যবসা গোটাচ্ছে 1.5 শতাধিক কোম্পানি। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হলে বেশি প্রভাব পড়বে কর্মসংস্থানে। এই বিষয়টি নিয়ে কিন্তু তারা প্রতিবেদন করেছে। অপকর্মের সম্রাট সাবেক মন্ত্রী ইমরান, এই বিষয়টিকে তারা গুরুত্ব দিয়ে চেপেছে এবং আরও একটি বিষয়ে তারা গুরুত্ব দিয়ে চেপেছে, বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় ডক্টর ইউনূস, এই বিষয়টিকে কিন্তু তারা গুরুত্ব দিয়ে চেপেছে। দর্শক, এই ছিল আজকের পত্রিকার শিরোনাম। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ। এছাড়াও আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।